বর্ধমান থেকে আসে আমাদের একটি দুর্দান্ত ঘটনা, যে ঘটনাটা শুনলে আজকে রাতের ঘুম তোমাদের উঠতে বাধ্য। সবাইকে বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার প্রত্যেক দিনের মতো করে দিও। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদেরই উপকারে লাগবে, কারণ টিপস যে ভিডিওগুলো আসে সেগুলো করে কিন্তু অনেক আমার ভাই বোনরা উপকৃত হচ্ছে, আগামী দিনও হবে। তাহলে চলো, বর্ধমান থেকে যে দিদিভাই তার জীবনের একটি ভৌতিক সত্য ঘটনা শেয়ার করে সেই বিষয় নিয়ে তোমাদের অবগত করি। দিদিভাই বলেন, আমার জীবনে অনেক ঘটনা আছে। একটা মানুষ জন্মই হয় শুধু ঘটনার সাক্ষী হওয়ার জন্য, কিছু কিছু মানুষ জন্ম হয় ইতিহাস তৈরি করার জন্য, আর কিছু কিছু মানুষ তৈরি হয় শুধু কলঙ্কিত হওয়ার জন্য। তো দিদিভাই বলেন, আমার জীবনে অনেক ইতিহাসও আছে, অনেক ভৌতিক ঘটনা আছে। আজকে তোমাকে একটি দার্জিলিংয়ের ঘটনা আমি শেয়ার করি। যখন আমার বয়স 17+, বাবার সাথে মায়ের সাথে বাড়ির একমাত্র কন্যা আমি দার্জিলিং যাই। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি মাঝখানে একটা বছর অসুস্থতার কারণে পিছিয়ে পড়ি, নালে হয়তো তখন আমি ক্লাস 10-এ পড়তাম, মাধ্যমিকটা দিতাম। যাই হোক, ওই সময় বাবা মা যেতুনি অসুস্থতার কারণে ডাক্তার বলেছিলেন যে মেয়েকে নিয়ে একটু বাইরে যান, ওকে একটু নেচারে প্রকৃতির হাওয়া লাগান, একটু ভালো খাবার বাইরের, এগুলো ওর শরীরের পক্ষে খুব উপকারী। তো আমার বাড়ি থেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার বাবা যে মা, তুমি কোথায় যেতে চাও? বাবাকে খুব আবদার করে বলেছিলাম, বাবা আমি পাহাড়ে যাব। পাহাড় বলতে তখন না এত জায়গা, এত অফবিট প্লেসগুলো রিভিল হয়নি। তখন ওই অফবিট জায়গা বলতে ছিল শুধুমাত্র দার্জিলিং। পাহাড় বলতেই নাম আসতো দার্জিলিং যাব। দার্জিলিং মানে বিশাল ব্যাপার। বাবা বলল, তুমি দার্জিলিং যাবে? আমি এক কথায় বাবাকে সহমত পোষণ করলাম, মাথা নেব। বাবা বলল ঠিক আছে। মাকে বলল, দেখো আগামী সপ্তাহে দার্জিলিং যাব, মেয়ের ব্যাগপত্র এখন থেকে গোছাও, মেয়ে সুস্থ আছে, ডক্টর বলেছে মেয়েকে বাইরে নিয়ে গেলে মেয়ে আরও সুস্থ হয়ে যাবে। দার্জিলিং যাব, তার জন্য কিন্তু তুমি সব গোছাতে শুরু করো, বুঝলে? বাবা আমাকে শুনিয়ে মাকে বললেন। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার অসুস্থতার জন্য বাবাইটা শোনালেন, হয়তো নিয়ে যাবেন না, কারণ বহু বছর আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি। কিন্তু সত্যি সত্যি আমার বাবা মা আসল সপ্তাহ চলেই আসলো। হঠাৎ সকালবেলা আমার বাবা বলল, মা আজকে রাতে ট্রেন রয়েছে, দার্জিলিং মেল, শিয়ালদা দিয়ে আজকে বেরোচ্ছি, আজকে কিন্তু দার্জিলিং যাব, একদম 7টা দিন তুমি পাহাড়ে খুব সুন্দর করে কাটাবে, চলো, যাবে তো মা? আমি শুনে বাবাকে বললাম, বাবা মর্নিংটা তো তুমি আমার একদম চমৎকার করে দিলে, সত্যি? বাবা বলল, হ্যাঁ রে মা, চল। সারাটা দিন শুধু বান্ধবীদের সাথে গল্প গল্প গল্প, ফোনে কথা। অনেকে বলল, ইস আগে যদি জানতিস তাহলে পরে বাবাকে মাকে বলতাম, তোর সাথে বা তোর বাড়ির পরিবারের সাথে আমরা যেতাম। যাই হোক, জানানো হয়নি, তারা যেতে পারিনি, কিন্তু আমরা চলে যাই। দার্জিলিং গেলাম। ঠিক যেদিন আমরা বেরোলাম তার পরের দিন সকালবেলা আমরা এনজিপি চলে যাই। এনজিপিতে নেমে আমরা সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে, যেখানে খাওয়া দাওয়া সারি সেখানেই আমরা ঘন্টাখানিক একটু রেস্ট করি। ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা ড্রেসও পরিবর্তন করি, সব ছিল সেই হোটেলটার মধ্যে। আমরা কোনো রুম কিন্তু নিইনি। তারপর ওখান থেকে আমরা দার্জিলিং চলে গেলাম। তো আমার বাবা একটা প্রাইভেট আমাদের 3 জনের জন্য একটা গাড়ি বাবা বুক করেন। তো সেই গাড়ি করে আমরা উপরে উঠি। সে যে কি পরিবেশ, কি মনোরম সুন্দর দার্জিলিং, এত সুন্দর প্রকৃতি, নেচার, এত সুন্দর গাছপালা, ফুল, অপূর্ব, পাহাড়ের পর পাহাড়, সেই যে পাহাড় কাটা রাস্তা, কখনো আলো কখনো আঁধারি, কখনো রোদ কখনো অন্ধকার, কি যে আনন্দ লাগছে। আমার বাবা হঠাৎ করে সেই ড্রাইভার দাদাকে বললেন, ভাই তুমি একটা উপকার করবে? তো উনি নেপালি একজন ছিলেন,
তো সে দাদা বললেন, হ্যাঁ বলিয়ে। তো আমার বাবা তখন হিন্দিতে ওনাকে বললেন, আপনি তো দার্জিলিংয়ের এখানেই থাকেন? বললো, আমার বাড়ি কালিম্পং। বলল, আপনি তো পাহাড়ে আসা যাওয়া ডেলি করেন, এইটা আপনার পেশা, ড্রাইভারিং করা, আপনি তো ড্রাইভার। বলল, হ্যাঁ। তখন আমার বাবা বললেন যে আপনি যদি দার্জিলিংয়ে কোনো ভালো হোটেল আপনার যদি সন্ধানে থাকে, কাইন্ডলি আমাদের ওখানে নিয়ে চলেন। কারণ ওই নাবার পর একটা হোটেল আর একটা হোটেল আর একটা হোটেল ঘোরা, ব্যাগপত্র লাগেজ রয়েছে, তো মানে আমাদের পক্ষে না সম্ভব না। আর সত্যি কথা বলতে, যদি জানাশোনা থাকে তোমার দ্বারায় নিলে একটু কমও হবে, তুমি যদি একটু কম করতে পারো তাহলে খুব সুবিধা হতো। তখন সেই যে ড্রাইভার ছিল দাদা, তো बोलो कोई बात नहीं, हमारा पास बहुत सारे होटल है, हम आपको होटल के नीचे लेके जाएंगे पार्किंग में, आप लोग जाके बात कर लेना। তো আমার বাবা বললো যে থ্যাংক ইউ ভাই, তুমি এতটা উপকার করলে। আর ভাই কোনটা ভালো হোটেল মানে পরিবার নিয়ে থাকা যায় এরকম হোটেলে কিন্তু নিয়ে যাবে। বললো আগে। তো যাই হোক, আমরা গেলাম দার্জিলিংয়ে। তো আমাদেরকে ওই ড্রাইভার দাদা দুটো তিনটে হোটেল দেখায়, বাট আমার বাবার পছন্দ হয় না। আমি নামিনি, আমার বাবা একাই যাচ্ছিলেন, পছন্দ হয় না। তারপর কিছুক্ষণ পর আমার বাবা এসে বললেন একটা হোটেল বাবার পছন্দ হয়েছে। তো এবার বলি, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে ড্রাইভার ছিলেন উনি কিন্তু প্রত্যেকটা হোটেলে পার্কিং লট যেগুলো থাকে সেখানে নিয়ে গিয়ে গাড়ি পার্কিং করছিলেন। আর আমার বাবা গিয়ে গিয়ে ওই হোটেলগুলো ভিজিট করছিলেন, মানে রুম রেট কত, খাবার দাবার দিয়ে কি আলাদা, নানা রকম কথা বলছিলেন। কিন্তু সবথেকে বড় প্রবলেম হলো, ওই যে ড্রাইভার দাদা যে হোটেলে পার্কিং লটে নিয়ে যাচ্ছিলেন, বাবা তো যাচ্ছিলেন, এবার বাবা কি করছিলেন, যে হোটেলটার নিচে দাঁড়িয়ে পাশে যে হোটেলগুলো, বাবা ওই হোটেলগুলো একবার করে ভিজিট করছিলেন। সেটা কিন্তু ড্রাইভার দাদা অ্যাকচুয়ালি জানে না, কেন ড্রাইভার দাদা তো গাড়িতে আমাদের সাথে রয়েছে। আমার বাবা পাশেও হোটেল দেখছে একটু ভালো জাঁকজমক সাজানো, বাবা ভাবছে যাক এই হোটেল যখন হলো না তাহলে এই হোটেল দেখি। এরকম করে বাবা কিন্তু একটা হোটেল পছন্দ করে, যেটা কিন্তু ড্রাইভার দাদা রেকমেন্ড আমাদের করেনি। তা আমার বাবা ওখানে কথাবার্তা বলে রুম টুম দেখে সব কিছু করে টাকা টাকা দিয়ে বুক করে বাবা আসে। এবার বাবা এসে বলছে যে हो गया भैया, এলো আপকা কিতনা হুয়া। তো বলছে 4,800 টাকা মতো নিয়েছিল। তো যেহেতু আমরা নিজেরা এসেছিলাম একটা প্রাইভেট কারে, তো বলছে 4,800 এরকম। তো বাবা তাকে টাকাটা দেয়। তখন সে ড্রাইভার বলছে যে স্যার আপ कौन सा होटल में कौन सा रूम में हो বলিয়ে। তো বলছে বাইরে যে সাইট সিনগুলো ঘুরতে যাবেন আমাকে বললে আমি গাড়ি নিয়ে চলে আসবো, অথবা আমি যদি নিচে থাকি এনজিপিতে, তা আমার এখানে লোক আছে, আমি পাঠিয়ে দেবো। তখন আমার বাবা বলছে ঠেরিয়ে বলতা হুঁ। তো বলে তখন ওই পকেট থেকে বাবা ওই কার্ড, হোটেলের যে কার্ড সেটা নিয়ে তখন বাবা বলছে যে होटल का नाम ये है। बोलते नहीं आपको तो मैं यहाँ पर जाने के लिए नहीं बोला, ड्राइवर भाई बोलছে आप ये होटल में क्यों गए थे। তখন বাবা ভাবছে যেরকম দীঘা পুরীতে হয় কমিশন থাকে, তো ও বেটা কমিশনের জন্য বেটা এই হোটেল ওই হোটেল দাঁড় করাচ্ছ না। বাবা অ্যাকচুয়ালি ওই ভেবেই কিন্তু ওর হোটেলগুলো নেয়নি মনে হয়, যেটা ধারণা পাশের হোটেল। তখন বাবা বলছে যে না, তুমি যেখানে পার্কিং লটে দাঁড়িয়েছিলে ওই হোটেল আমার পছন্দ হয়নি, তো আমাকে পাশের হোটেল থেকে ডাকলো, তো আমি ওই হোটেল পছন্দ হয়েছে নিয়েছি। তো তখন ওই ড্রাইভারের না একটু রাগ হয়। ড্রাইভার তখন বলে ঠিক আছে উতরিয়ে। তো আমরা সব কিছু, ওর নাম্বার টাম্বার কিছু নিল না, মানে কিছু জিজ্ঞেস করলো না, ও না সোজা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমাদের ডেকে দিয়ে চলে আসে। তখন আমার বাবা বলছে যে দেখলি দেখ, আমার মাকে বলছে দেখেছো এদের সব জায়গায় না এরকম চিটিংবাজি ইনকাম এদের, এর যেই হোটেলে নিয়ে যাচ্ছিলো এই হোটেলে আমরা থাকলে ভালো মোটা একটা কমিশন পেত, বুঝেছো, এই জন্য হোটেলে নিয়ে যাচ্ছে। এবার দেখো এইটা না, আমাদের যে ঘটনাটা পাঠায় দিদিভাইয়ের বাবারও কিন্তু এটা কোনো রকম ভুল না, এটা হয়। আর এটা আবার
ভালো মানুষও যদি এটা করে তাহলে মানুষ কিন্তু এটাকে উল্টোই নেবে। তো এখানে কিন্তু দোষ কারোরই না। তো তারা রুমে যায়। এবার সেই রুমে যাবার পর তারা তাদের মতো রয়েছে ভালো, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাচ্ছে, খুব সুন্দর লোকেশান, নিয়ার মার্কেট রয়েছে। দেন 3 তলায় ছিল, 3rd ফ্লোর থেকে সবই দেখতে পাচ্ছে নিচে, খুব খুব আনন্দে রয়েছে। রাত যখন নামলো না, হোটেলে এত লোক এত লোক এত লোক গম গম করছে। রাত ঠিক 9:30 10টার সময় শ্মশান, কোথায় লোক? কোনো লোকই নেই, পুরো হোটেলের লক, কোনো লোক নেই। তখন বাবা বলছে কী ব্যাপার হলো, এত লোক ছিল আমি যখন আসলাম। তখন বাবা না ওই রিসেপশনে যায়, কেউ নেই, ফাঁকা, রিসেপশনও ফাঁকা। তখন আমার বাবা বলছে কিচেনে যেখানে রান্নার জন্য যাব খেতে, ওখানে যায়, ওখানে দেখে 2 জন রয়েছে রুটি করছে। তো আমার বাবা বললো রিসেপশনে কেউ নেই, এত লোক, এখানে কেউ খাচ্ছে না, আপনাদের রুম হোটেলে লোক নেই? বললো সব চেক আউট হয়ে গেছে, মানে সেই দিনই নাকি সব চেক আউট হয়ে গেছে। তো তখন আমার বাবা বললো ও আচ্ছা, তাহলে এখন আমরাই আছি, খাবার কি আমাদের জন্য হচ্ছে? বলছে হ্যাঁ। তো বাবা অর্ডার দিয়েছিল রুটি, চিকেন কষা, ওই মানে পাহাড়ি চিকেন ঝাল ঝাল করে, চাটনি, আলু ভাজা এসব দিয়েছিল, ভাত, রুটি, সেগুলো হয়েছে শুধু আমাদের 3 জনের জন্য। আমার বাবা বলল রিসেপশনেও কেউ নেই, উনিও কি আজকে চেক আউট করেছে নাকি? মানে বাবা কি করে বলে। তখন ওই লোকটা বলল না না, উনি তো রাতে থাকে না, সন্ধ্যাবেলা চলে যায়, উনি আবার সকালে আসবে। বলছে যদি আপনাদের পর্যটক আসে? বলছে পর্যটক আসলে ফোন করলে উনি চলে আসে, উনি দূরে থাকে, 5-10 মিনিট বাইকে করে যেতে লাগে। বলছে ও আচ্ছা। রাতের বেলা খাওয়া দাওয়া করলাম, করে এবার আমরা রাতে এসে শুয়ে পড়ি। রাত আনুমানিক তখন প্রায় ধরে নাও 1:30 বাজে, 1:25 কি 1:30 এরকম হবে। মানে রুমের মধ্যে না কোনো জল নেই, কেউ আমাদের জল টল কিছু দিয়ে যায়নি, যা দিয়েছে আমরা খেয়ে ফেলেছি, আমাদের মাথায় নেই। রাতের বেলা পেয়েছে আমার মায়ের জল টেস্টটা, মা প্রচণ্ড কাশছে, ঠান্ডা হোক গরম হোক যাই হোক জল তো সবার খেতে হবে। তখন আমার মা বলছে যে আমি জল খাবো, আমাকে জল এনে দাও। সাথে সাথে আমার বাবা জল আনতে নিচে যায়। যখন জল আনতে নিচে যায় তখন লক্ষ্য করে কেউ নেই। যেখানে রান্না হচ্ছিল রেস্টুরেন্টটা, হোটেলের রিসেপশনে তো নেই, রেস্টুরেন্টেও নেই, ইভেন একটা রুমে লোক নেই। পুরো অত বড় একটা 4th ফ্লোরের একটা হোটেল, ওই হোটেলে আমরা 3 জন। বাবা যখন রেস্টুরেন্টে যায় গিয়ে তখন বলছে কই হে হামকো পানি চাইয়ে তা, কই হে, আরে দাদা কই হে, বলে ওই প্লেট রাখা ছিল টেবিলের উপর, ওখানে তো সবাই বসে খায়। বাবা ওই প্লেটটা নিয়ে টেবিলের মধ্যে না আওয়াজ করছে, মানে থাপ থাপ করে ওটাকে দিয়ে আওয়াজ করছে, যে বাসনের আওয়াজ শুনলে হয়তো উঠতে পারে, কারণ আমি তো ডাকছি কেউ উঠছে না। তো একজন কেউ বলল আওয়াজ কেন করছো, ঠিক এরকম করে, মানে খুব ভারী একটা পুরুষ কণ্ঠই, খুব ভারী গলা, আর আওয়াজটা মনে হলো যে বলল মানে বাবার থেকেও সে লম্বা অনেক, হয় না, আমরা তো বুঝতে পারি হাইটটা আওয়াজ ভয়েসটা শুনে। বাবা না হট করে পেছনে তাকিয়েছে, পেছনে তাকিয়ে দেখছে আর কেউ তো নেই, সিঁড়ি যেটা উপরে উঠছে কেউ নেই। তো বাবা না ভয় পায়, বাবা জল ঠল কিছু না নিয়ে উপরেই চলে আসে। এসে তখন মাকে বলছে দেখো তুমি একটা কাজ করো, কোনো জল ঠল কিছু নেই, তুমি বাথরুম থেকে জল এনে দিয়ে খাও। মা বলছে বাথরুমের জল খাবো? বলছে তুমি তাই খাও। মানে এত তখন মায়ের কাশি হচ্ছে, শরীর খারাপ লাগে, বাথরুমের জল খায় মা। মা ওই বাথরুম থেকে জল নিয়ে খেয়ে, কিছু করার নেই, একটু জাস্ট খেয়ে মা শোয়। সারা রাত বাবা ঘুমায়নি। কি শুনলো, কি হলো, একটাও লোক নেই, রেস্টুরেন্টে নেই, রিসেপশনে নেই, কি হোটেল, এ কী করে হয়? তো পরের দিন সকালবেলা আমার বাবা 9টার দিকে উঠে একদম সোজা रेस्टोरेंटे जाए, देखते रान्ना बान्ना होच्छे। बाबा बोलছে आप लोग रात में यहाँ पर कोई नहीं रहते हो, हम पानी लेने के लिए रात में आए थे 1:30 बजे, कोई यहाँ पर नहीं था। তখন ওরা বলছে না আমরা তো
সবাই রুমে ছিলাম। বলছে কোন রুমে? তখন বলছে দেখাচ্ছে ওই রুমে, উস রুমে, মানে ওই বাজুবালি রুম, মানে হোটেলের বাইরে একটা রুম আছে, হোটেলের বাইরে ডান দিকে একটা রুম, সেই রুমে থাকে। হোটেলে এত রুম ফাঁকা, ওরা রুমে নেই, হোটেলের মধ্যে নেই, বাইরে আছে। বলছে আপ লোক পুকারতে তো হাম চলে আতে। বলে আমরা কি জানি যে তোমরা হোটেলে না থাকে ওখানে পাশের ঘরে আছো। বলছে মালিক আমাদের জন্য ওখানে দিয়েছে, হোটেলে রুম পাওয়া যায় না, অনেক ভিড় হয় তাই। তখন দিদিভাইয়ের বাবা বলছে হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি যে হোটেলে কি তোমাদের লোক হয়, এই হোটেলে কিছু একটা আছে, গণ্ডগোল। তখন তারা বাবার মুখের থেকে তাকিয়ে থাকে। বাবা চলে এসে সোজা যায় রিসেপশানে। রিসেপশানে গিয়ে বাবা তখন রিসেপশানে যিনি ছিলেন, যা আমাদের রেজিস্ট্রেশন করেছিলেন, ওনাকে গিয়ে বলেন দাদা রাতের বেলা যদি কারোর হসপিটালাইজড হতে হয়, ডাক্তারের দরকার হয়, আপনাদের হোটেলে কোনো রকম পরিষেবা নেই, এমনকি কোনো লোক নেই, আমরা যাবো কোথায় একটু বলবেন? কি ব্যাপার বলুন তো? রাতের বেলা কালকে জল ছিল না, আমার মিসেসের শরীর খারাপ লাগছিল, জল আনতে আসি, রেস্টুরেন্টে কেউ নেই, একটা জলের বোতল নেই, জলের কল পাইনি, কিন্তু কেউ একজন ভারী কণ্ঠে আমাকে বলেছিল কিছু কথা, সবটা বলে। তখন রিসেপশনে যিনি ছিলেন ম্যানেজার, ম্যানেজার বলছে কি ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ কি ফালতু কথা বলছেন? জল তো প্রোভাইড করা হয় রুমে, আপনারা না নিয়ে থাকলে পারে রাতের বেলা গন্ডগোল করার জন্য যদি জল না নেন, তার দায়িত্ব কি আমাদের? আমরা কি করতে পারি? এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনাদের। আমরা ভাড়া দিয়েছি জাস্ট ওইটুকুনি। হ্যাঁ এবার কোনো প্রবলেম হলে আসলে আমরা সেটা সলিউশন করব, কিন্তু জল রাখা না রাখাটা আপনাদের, সেটা রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি না। আমার বাবার কথা বাড়ায়নি, বাবা বললো থাকতে হবে এখনও 3-4 দিন, কিছু বলেনি, চুপচাপ থাকে। প্রত্যেক দিন রাতের বেলা শুরু হলো গেটে টোকা। আমার বাবা ভাবলো যে একটা মুখ কালাকালি হয়েছে, ঝামেলা হয়েছে, কেউ হয়তো করছে। সব থেকে বড় ব্যাপার আওয়াজ তো হতো, বাবা বুঝতে পারতো যে যে আওয়াজটা হচ্ছে ওটা সত্যি কথা বলতে অস্বাভাবিক, স্বাভাবিক আওয়াজ না, বাবা বুঝতো অন্য কিছু করছে। তাও আমার বাবা মাকে কিছু বলেনি, আমাকে কিছু বলেনি, আমরা ঘুরি ফিরি, আনন্দ করি, সব কিছু তার মধ্যে কিন্তু হয় আমাদের। যা ছিল আমার বাবার মধ্যে ছিল, আমার বাবা কিন্তু কোনো কথা কাউকে বলেনি, সেটা পরে বাবা বলে। সব থেকে বিষয় হচ্ছে যেদিন আমরা বাড়ি ফিরছি সেই দিনও পর্যন্ত 3তলা থেকে 3rd ফ্লোর থেকে যখন গ্রাউন্ড ফ্লোরে নামি, প্রত্যেকটা রুমের লক করা, প্রত্যেকটা রুম বন্ধ, জানলা কপাট বন্ধ। শুধু আমরা হয়তো চেক আউট করবো বলে সেই দিনকে রিসেপশনে বেলায় লোক পেয়েছি, শুধু চেক আউট করবো বলে, নালে হয়তো তাও আমরা পেতাম না। সব থেকে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে ওখানে একটা রুমেও কেউ নেই, কেউ ভাড়া আসেনি, কিন্তু এই দিকে দেখো আমরা যখন ওখান থেকে দাঁড়িয়ে বাইরে, চারপাশে তো হোটেল আছে, যখন দেখছি তখন লক্ষ্য করছি প্রত্যেকটা হোটেলে গাড়ি, সামনে পার্কিং লটে গাড়ি রাখা, পার্কিং ছাড়াও গার্ডেনের মধ্যে ফ্যামিলি বাচ্চারা ঘুরছে, কিন্তু আমাদের যে হোটেল পুরো শ্মশান। আর সেই দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি ভাবতে ভাবতে যখন ওখান থেকে লাগেজ নিয়ে একটু ঢাল রাস্তাটা নামছি, হঠাৎ পেছন দিয়ে হর্ন দিচ্ছে, তাকিয়ে দেখলাম হর্ন দিচ্ছে আমাদের সেই ড্রাইভার যে আমাদের নিয়ে এসেছিল। তো আমি তো দেখে বললাম अरे भैया आप गुस्सा करके चला गया से उस दिन। তো তখন ড্রাইভার বলছে নেই নেই, আমি রাগ করবো কেন, আমি আপনাকে ভালো হোটেলে পাঠিয়েছিলাম, আপনি বলুন এই হোটেলে আপনার অভিজ্ঞতা কেমন। তখন পুরো দাদাভাই, মানে এই যে দিদিভাইয়ের বাবা, পুরো শকড হয়ে গেছে। তখন বলছে গাড়ি कार में आइए, যা এনজিপি छोड़ देते हैं आप लोग को। তো বাবা তো গাড়ি পেয়ে গেল। তখন ওই গাড়িতে করে যখন ছাড়তে আসে তখন ওই ড্রাইভার বলে যে আপনি যখন ওই হোটেলে গেছেন, আপনাকে একটা অন্য হোটেলে পাঠিয়েছি, আপনি কমসে কম আমাকে তো জিজ্ঞেস করবেন, যখন দায়িত্ব দিলেন একটা ভালো হোটেলে নিয়ে যাওয়ার, আপনি আমায় জিজ্ঞেস না করে হোটেলটা বুক করে কি করে আসলেন ফ্যামিলি নিয়ে? আপনি কতটা জানেন এখানে কোন হোটেল কীরকম, কোন হোটেল কীরকম না?
আমার সেটাই খারাপ লাগে। আপনি এই হোটেলে কেমন ছিলেন আগে বলুন স্যার। তখন বাবা বলল যে না, আমার সাথে এরকম এরকম ঘটেছে। তখন আমরাও জানতে পারি জলান থেকে বাবার সাথে এরকম কেউ কথা বলেছে, এরকম কিছু হয়েছে বা এরকম। আমরাও কিচ্ছুই জানতাম না। একটা খটকা মায়ের মনে লেগেছে, আমার একটু ভয় ভয় লাগতো দিদিভাইয়ের কথা মতো, কিন্তু এত কিছু না। সেই সময় জানছি যখন আমরা দার্জিলিং থেকে এনজিপি নামছি, তখন বাবাকে ওই ড্রাইভার যে ছিলেন নেপালি, উনি বলছেন এইখানে পর পর 3টে রুম থার্ড ফ্লোরে, আর থার্ড ফ্লোরেই আমাদের দিয়েছিল। জানি না ওই রুমে নাকি, রুম নাম্বার বললেও উনি বলতে পারিনি যে ওই রুম নাকি, তবে উনি জানে থার্ড ফ্লোরে 3টে রুম। 3টে রুমে 3 বান্ধবী, মানে একসঙ্গে আসে 10-12 জন। মানে ধরো একটা রুমে ছিল 3 জন, একটা রুমে 3 জন, একটা রুমে 4 জন, এরকম করে 3 জনেই তারা চ্যালেঞ্জ করে কোনো একটা চ্যালেঞ্জ করেছিল, সেটা ও ঠিক মতো জানে না। ড্রাইভার ভাই বলছে 3 জন রাতের বেলা, বা চ্যালেঞ্জ হোক, ত্রিকোণ প্রেম হোক, যা কোনো একটা রিজনটা অ্যাকচুয়ালি বলে না, নানা মানুষের নানা মত। সেই ড্রাইভার ভাইও নানা লোকের কাছে নানা রকম রিজন শুনেছে, তাই রিজনটা কি সেটা উনি বলতে পারবে না। কিন্তু 3 জন মারা যায় 3টে রুমে পরপর। তো যারা আরও বন্ধু ছিল তাদের পুলিশ অ্যারেস্ট করেছিল, বাট সেটা তো একটা সময় সল্টে গেছে। কিন্তু সেই রুমে, ওই হোটেলটা খারাপ, ওটা হন্টেড হোটেল, ওখানে কেউ যায় না। এমনকি দার্জিলিংয়ের মতো জায়গায় যদি কাউকে কেউ জিজ্ঞেসও করে যে এই হোটেলটায় যাব, বা কেউ ওই হোটেলটায় নিয়েই যায় না। অনেক সময় কি হয়, বোকাররা একটা ভুতুড়ে হোটেলে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়, তাদের টাকা নেবে, গুনবে, মানি চলে যাবে, তুমি মরো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওখানে কিন্তু যারা নেপালি থাকে তারা কিন্তু খুব সৎ, অনেস্ট হয়, ভালো হয়। তারা কিন্তু ওখানে নিয়ে যায় না, তারা বলে দেয় যে এই হোটেল মে মত জানা। এদিকে দাদাভাই সব করে এসেছিল বলে ওই ড্রাইভার ভাই রাগে কিছু বলেনি। উনি তো সব টাকা পয়সা দিয়ে মিটিয়ে মাটিয়ে সব কিছু করে এসে বলছে চল, রুম হয়ে গেছে। তখন তো জিজ্ঞেস করেছে যে কোন হোটেলে আছেন, কত নাম্বার রুমে আছেন বলুন, তাহলে আমি যদি নিচে থাকি এনজিপিতে, তাহলে আমি লোক বলে দেবো, আপনারা সাইট সিন ঘোরার জন্য তো গাড়ি নেবেন। যখন ড্রাইভার ভাই জানতে পারে যে ওই হোটেলের নাম যখন বলে কার্ড দেখে, তখনই ওর মাথাটা গরম হয়ে যায়, কেন ওরা তো জানে হোটেলটা ভালো না। এই ছিল আমাদের ঘটনা। কেমন লাগলো কমেন্টে জানাবে। বাপ রে বাপ, মানে ভাবো কি অবস্থা। মানে এখন এমন আমাদের অবস্থা হচ্ছে, কোনো বোকার নিয়ে গেলে ভাববো কমিশন খাবে, ওই জন্য ও নিয়ে এসছে। আবার ওরা যদি বলে যে এই হোটেলে যাবেন না, ওই হোটেলে যদি আমরা যাই তাহলে আমাদের সাথে ভৌতিক ঘটনা ঘটতে পারে। কি করব ভাই, কি করব। যাই হোক, চলো কমেন্ট পড়ি, কি করব সেটা তোমরা ভাবো। আর অবশ্যই তোমরা মতামত ভাবনা চিন্তা করেই সেরকম হোটেলে যাবে, সব কিছু দেখে, এইটুকুনি আমি বলবো। চলো চলো আমরা জলদি জলদি এবার নামগুলো পড়বো। হ্যাঁ, দেখি কারা কারা মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করেছো। পড়তে পড়তে আমার মনটা যাতে ভরে যায়। প্রথমে শম্পা মিনি কিচেন বোন, অনেক লাভ দিয়েছো, দেখো লাভে লাভ। আচ্ছা, তোমাকেও অনেক ভালোবাসা। তারপরে কোয়েল দাশগুপ্ত, লাভে লাভ করে দিয়েছো। শ্রাবণী হাজরা দিদিভাইও তাই, সৈনী রয়ও তাই। আচ্ছা, তারপর ইন্দ্রাণী চ্যাটার্জি একটা কিছু বলেছে, একটু পড়ি। হ্যাঁ, বলেছে একটি তারাপীঠে দর্শন করতে গিয়ে ড্রিঙ্ক করা নিয়ে ঝগড়া করলো সায়নের বন্ধুরা, আর ওদের সবার বয়স কত, 17, 18, 19। আচ্ছা, আর তাদের এত গুণ, বাহ। দর্শন করতে গিয়েছিল না পিকনিক করতে ওই বাচ্চাগুলো। এদের মধ্যে সায়ন কি একটু বুদ্ধিমান ও ভালো ছেলে বলে আমার মনে হলো। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় জানো তো, শোনো, দীঘা বলো, পুরী বলো, তারাপীঠ বলো, দার্জিলিং বলো, বিশেষ করে জায়গাগুলোকে বদনাম করে কোনো লাভ নেই। যে মানুষগুলো যায় তারা অ্যাকচুয়ালিও কিছু মানুষ আছে যারা পরিবারের চাপে কোনো রকম মানে ড্রিঙ্ক করতে পারে না, তারা
চায়, অনেকের কাছ দিয়ে শোনে আমরা খাচ্ছি, তাদেরও ইচ্ছা করতে পারে, পারে না। এবার কি হয়, অনেক বাড়ির পুরুষ মানুষ বলো, মহিলা বলো, মহিলারাও খায় না তা না, মহিলারা বলো, তারা যখন বাইরে যাচ্ছে একটু, তো নেশা তো করছেই, সাথে তারাপীঠ জায়গাটা আমি অনেকের মুখে শুনেছি ব্যক্তিগতভাবে, যে তারাপীঠে গেলে নাকি ড্রিঙ্ক করতেই হয়। তা আমি এইসবে পক্ষপাতী না বলে আমি এই নিয়ে তাদের সাথে যুক্তিমতো কথা বলেছিলাম বলে তারা আমাকে এত সুন্দর যুক্তি দেয় যে, আরে তুমি জানোই না, আপনি জানেনই না, তারা মা মদ খায়, তারা মা তো নিজেই ড্রিঙ্ক করে, তাই জন্য তারা মায়ের প্রসাদ ওটা, তারাপীঠে গেলে খেয়ে একদম ঢোল হয়ে থাকতে হয়। তাহলে এবার কি বলবেন? এবার তাহলে কিছু বলার আছে তাদের, যার যেটা মানসিকতা, যেটা যেরমভাবে নিয়ে চলে, এইদিকে তুমি কোনো ভালো জায়গায় ভালো কিছু দেখাও, সেটা কিন্তু করবে না, কিন্তু যত খারাপ জিনিস মানুষ সেটা আগে খুঁজে নিয়ে তারা পছন্দ করে। আচ্ছা, এবার বরুণ মজুমদার কমেন্ট করে বলেছ, দিদিভাই ঘটনাটি শুনছি, দারুণ লাগছে দিদিভাই, ওটা মনে হচ্ছে তারকা নদী। হ্যাঁ, ওটা ভাগীরথী নদী না, তারকা নদী, আমি ভুল বলেছিলাম। তারপরে পাপ্পু দিয়ে কমেন্ট করেছো। তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম, চন্দনা মণ্ডল, রাজশ্রী পাল কমেন্ট করেছো, মানে লাভ দিয়েছো। তারপরে অমিতা দত্ত, দীপক হালদার কমেন্ট করেছো, আয়ান হালদার, সিদ্ধার্থ পুরকায়স্থ, সুকর্ণিয়া, তারপর প্রদীপ দাস, একটু দাঁড়াও কেটে বেরিয়ে গেল, পূজা দাস, সৈনী রয়, তারপরে কমেন্ট করেছো কে দেখি, লিপিকা বেরা দিদিভাই, ঝোমা চ্যাটার্জি, পরপর দুটো কমেন্ট করেছো, একটা কমেন্ট পড়ি আমি। সোনা বোন, তোমাকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। খুব সুন্দর লাগছে গল্পটা বেশ ভয়ের, মনে হচ্ছে ওরা কি কোনো বিপদের মধ্যে দিয়ে যাবে। সায়েন্স ঘটনাটা, জয় মা, বড় মায়ের জয়। শুভরাত্রি জানাই তোমাকে বোন, আর জানাই তোমার পরিবারের সকলকে জয় বড় মায়ের জয়, জয় মা। সত্যি কথা বলতে ঘটনাটা আমি শুরুতেই বলেছিলাম, শুনতে শুরু করলে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। ঘটনাগুলো অ্যাকচুয়ালিও মানে এতটাই ভয়ঙ্কর কিছু ঘটনা আমার কাছে আছে। কালকেও এক বোন একটা ঘটনা পাঠিয়েছে, নেক্সট উইকে ঘটনাটা শেয়ার করব। মানে এখনও পর্যন্ত কত বছর ধরে সে আত্মা বাড়িতে রয়েছে, বলবো, সব বলবো। আচ্ছা, তারপর কমেন্ট করেছো আমাদের পূজা দাস আর পাপ্পু ভাই, পাপ্পু দে ভাই। ব্যাস, সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার পরিবারের উপর বড় মায়ের আশীর্বাদ সর্বদা থাক। এখনের মতো আসবো। আর হ্যাঁ, আমাদের শোনা কথায় কিন্তু ঘটনা এসেছে, অবশ্যই দেখে নেবে। সবাই ভালো থেকো। টিপসগুলো আসছে, যে টিপসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে থাকো, জীবনে অনেক চেঞ্জেস তোমরা দেখতে পারবে। এখনের মতো আসবো। শুভরাত্রি।